হাজারো যে জ্ঞানের ভ্যারাইটি আছে, বৈচিত্র্য, সেগুলো কি সম্পূর্ণ ভুল বা অসত্য বা ভ্রম? কারণ বিজ্ঞান বলছে যে সমস্ত কিছুই এই জগৎ হচ্ছে ভ্রম, ইলিউশন। অর্থাৎ আপনি যা দেখছেন তা কিন্তু সত্য নয়। কেন? কারণ আমরা যার মাধ্যমে দেখি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়, আমাদের সেন্স, আমাদের যে সেন্সেসের মাধ্যমে আমরা দেখি, বুঝি, শুনি, বলি, উপলব্ধি করার চেষ্টা করি, সমস্ত কিছুই কিন্তু বলছে লিমিটেড, সীমাবদ্ধ। আমরা গভীরে প্রবেশ করতে পারি না। তাই বাহ্যিক ভাবে দেখে মনে করি যে আমরা এটাই হচ্ছে সত্য। যেমন হচ্ছে ধরুন মরীচিকা মরুভূমিতে, যে দূর থেকে দেখে ভাবছেন যে রোদ্রে ধরুন যে জল আছে সামনে, বা ধরুন সাপ দেখে আপনি দড়ি দেখে ভাবছেন যে আপনি এটা বোধহয় সাপ হঠাৎ। তো এইরকম কি জগৎ, এই ভ্রমের জগতে আমরা বাস করছি যে কোনো মতামত যা দেখছি পরবর্তীকালে কিন্তু তা পাল্টে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি, সর্বদা। ধরুন আজ বিজ্ঞান গতকাল যা বলেছে আজ কিন্তু আলাদা বলবে, আগামীকাল আর এক রকম বলবে। এবং দর্শনও তাই ধরুন সর্বদা। এবং মানুষের মতামত ধরুন, আমাদের যে মতামত, একজন বিখ্যাত লোক বলেছেন, ধরুন রাশিয়ার একজন মিস্টিক, যে যে আমরা কোন মুহূর্তে আধ ঘন্টায় আমরা কিন্তু সর্বদা পাল্টাতে থাকি, আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাই। আমাদের যা পারসেপশন, এখন হয়তো কারোর সাথে রেগে কথা বলে, আর একটু পরে আপনি কিন্তু দয়াবান বা সহানুভূতিশীল হয়ে গেলেন। এক সময় একটি বুঝছিলেন জিনিস, আরেক সময় আরেক ধরনের জিনিস বুঝছেন। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের মতামত কিন্তু সর্বদা পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, মডিফাই হচ্ছে, রিসাইকেল হচ্ছেন, এডিট করছেন, সম্পাদন করছেন, সংযোজন করছেন, বিয়োজন করছেন। এই যে অ্যাডিশন, সাবট্রাকশন বা এডিশন গুলো হচ্ছে, আর অ্যাডিশন গুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? কারণ এই যে বাস্তবতা চারিদিকে দেখছেন তা কিন্তু ফিক্সড নয়, মানে স্থির নয়। রিয়ালিটি, আমরা যে বাস্তবতা দেখছি তার কিন্তু স্থায়িত্ব কিন্তু খুব ক্ষণস্থায়ী। অর্থাৎ সর্বদা যেহেতু এই জগৎ পরিবর্তনশীল, সেহেতু সেই অনুযায়ী আমাদের অভিজ্ঞতা, মতামত, অনুভব থেকে শুরু করে আমাদের ব্যাখ্যা, আমাদের যা কিছু আমাদের পারসেপশন আছে, দেখা আছে, সব কিছু কিন্তু কনস্ট্যান্ট পাল্টে যাচ্ছে। এটা আমরা নিজে থেকে করছি না। এই মহাবিশ্বের ধরনই, অর্থাৎ নেচার অব দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বের ধরনটাই এরকম যে ও কনস্ট্যান্ট পাল্টাবে এবং নাথিং ইজ ফিক্সড। তো এখানে স্থায়ী বাস্তবতা বা রিয়েলিটি বলে কিন্তু কিছু নেই। তাই সায়েন্স বলছে যে এভরিথিং ইজ ইলিউশন। এবং কিছু যেমন ধরুন স্পিরিচুয়ালিটি বা মিস্টিসিজম আছে বই, যেমন ধরুন উপনিষদ আছে, ধরুন সাংখ্য ফিলোসফি আছে, বেদান্ত ফিলোসফি আছে, এগুলোও কিন্তু বলছেন যে সমস্ত কিছুই হচ্ছে ভ্রম। এবং স্যার এপিজে আব্দুল কালাম, যিনি ভারতীয় সায়েন্টিস্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু তার লাস্ট বই, যে বইটির নাম হচ্ছে দ্য ট্রান্সেন্ডেন্স, এই ট্রান্সেন্ডেন্সের বইয়ে কিন্তু তিনিও বলেছেন যে এই জগৎ হচ্ছে ভ্রম। তাহলে চলুন দেখা যাক যে এই জগৎ যদি ভ্রম হয়, তাহলে আমার প্রত্যেকটি মতামত কিন্তু ভুল হবে, এবং প্রত্যেকটি মতামতই ভ্রমের শিকার হবে। এবং সেটা বিজ্ঞানের ক্ষেত্রেও হবে, সেটা দর্শনের ক্ষেত্রেও হবে, সেটা রিলিজিয়নের ক্ষেত্রেও হবে, এবং সমস্ত জ্ঞান তত্ত্বের ক্ষেত্রেই হবে। কারণ অ্যাকচুয়ালি বাস্তবে জ্ঞান যেটা প্রকাশিত হয় বা জ্ঞানের আবির্ভাব হয় শুধুমাত্র একমাত্র একটি প্রাণীর মাধ্যমে, সেটি হচ্ছে মানুষ। আর মানুষের মাধ্যমে যেহেতু জ্ঞানের আবির্ভাব, এবং মানুষই যেহেতু এই জ্ঞানের সৃষ্টি করেছে, সেহেতু মানুষ যেহেতু ভ্রমের শিকার হয়ে আছে তার পঞ্চেন্দ্রিয়র সীমাবদ্ধতার কারণে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে নর্মালি যে কমন সেন্স বলছে যে সমস্ত মতামত কিন্তু ভ্রম হতে পারে বা অসত্য হতে পারে। আমরা দেখবো যে এই ভ্রম, এই অসত্য কতদূর গ্রহণযোগ্য আর কতদূর গ্রহণযোগ্য না। আমরা এখানে যৌক্তিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক আমরা এখানে এনকোয়ারি করব, ইনভেস্টিগেশন করব, তদন্ত। প্রথমে আমি যেটা নাম বলবো সেটি হচ্ছে আমি যেটা ধ্যানে বের করেছিলাম, অর্থাৎ আমি নীরবে মননে আত্মসমীক্ষায় অন্তর্দর্শনে কিন্তু আমি একাকী নির্জনে দিনের পর দিন ধ্যান করতে করতে প্রথম আমার কাছে যে সত্য আবির্ভূত হয় সেটা হয় যে ইনফিনিট কজালিটি, অর্থাৎ অনন্ত কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ কজ এফেক্ট চেন অফ রিলেশনশিপ ইটারনালি, অনন্ত। অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটি জিনিসকে আমরা বলি, যখন ধরুন যে আস্তিক নাস্তিকের ধরুন যে প্রথাগত যে তর্ক বিতর্ক বা ডিবেট লজিকের আয়োজন হয়, ধরুন সেখানে যে মতামত ধরুন বিনিময় হয়, সেখানে কি বলা হয় যে যিনি ধরুন বিশ্বাস করেন যে গড আছে, তিনি কিন্তু প্রথমেই দাবি করেন যে দেখুন এই মহাবিশ্ব তো আছে, তো তাহলে তো এর স্রষ্টাও আছে। তিনি কিন্তু ঠিকই বলছেন, মহাবিশ্ব আছে মানে স্রষ্টা আছে, মানে কি স্রষ্টা কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য নয়, অন্য কিছু হতে পারে সেটা। তো ডিজাইন আছে, তো ডিজাইনার আছে, বাড়ি আছে, তো বাড়ির নির্মাতা আছে, আমি আছি, আমার কিন্তু ক্রিয়েটার আছে। ধরুন ডিম আছে তো মুরগি আছে, মুরগি আছে তো ডিম আছে। এবার কথাটা হচ্ছে যে উনিও কিন্তু কজ এবং এফেক্ট, অর্থাৎ কার্যকারণ সম্পর্কর মধ্য দিয়ে গিয়ে কিন্তু গডকে খুঁজতে চাইছেন রিলিজিয়নে। এবং যিনি নাস্তিক আছেন তিনিও কিন্তু একইভাবে কিন্তু কজ এবং এফেক্টের মাধ্যমে যাচ্ছে, কার্যকারণের মাধ্যমে। এবার প্রবলেম কার কোথায় এবার দেখুন, যিনি বলছেন যে এই মহাবিশ্ব আছে,
তো মহাবিশ্ব তো নিশ্চয়ই সৃষ্টি হয়েছে, তাহলে সৃষ্টি যদি হয় তাহলে এর পেছনে কেউ আছে, ক্রিয়েটার অর্থাৎ স্রষ্টা আছে। সেই স্রষ্টা যেমনই তার প্রকৃতি হোক, সেটা দার্শনিক হোক, ধর্মীয় হোক, বৈজ্ঞানিক হোক, সেটা যাই হোক, সেটা কিন্তু আছে। এবার কথা হচ্ছে যদি প্রত্যেকটি জিনিসের কজ এবং এফেক্ট থাকে, তাহলে গড গড যদি কজ হয়, এই মহাবিশ্বের কারণ হয়, অর্থাৎ গড রিলিজিয়ন, তাহলে গডেরও স্রষ্টা থাকবে। তখন কিন্তু উনি বলছেন না, গড হচ্ছে যে আনক্রিয়েটেড কজ, অর্থাৎ এটা বিয়ন্ড কজালিটি, অর্থাৎ গডের কিন্তু আর কারণ নেই বা কার্য নেই। তো কথাটা হচ্ছে কিন্তু লজিক্যালি একে বলা হয় ফ্যালেসাস, অর্থাৎ যৌক্তিক ভাবে কিন্তু ত্রুটিপূর্ণ। কেন? কারণ আপনি তো কজ এফেক্ট চেনের মাধ্যমে গিয়েছেন। তো যুক্তি কি বলছে? যুক্তি বলছে এটাই যে কজ এফেক্ট যদি থাকে তাহলে তাদের কিন্তু সম্পর্ক শেষ হবে না। কজ এন্ড এফেক্ট যেটাকে বলছে ইনফিনিট রিগ্রেশনে চলবে, অর্থাৎ আপনি কজ এফেক্ট কজ এফেক্ট কজ এফেক্ট করতে করতে চলবে, এবং গডে এসে থামছেন কেন? তাহলে থামা যাবে না কিন্তু, কারণ গডেরও কোনো কারণ থাকবে। গডকে কে সৃষ্টি করলো? কেউ বলতে পারে না গডকে কেউ সৃষ্টি করেনি, ও উনি প্রথম থেকে আছেন। উনি প্রথম থেকে আছেন সেটা আপনি তাহলে কার্য কারণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না, কারণ কার্য কারণের একটা প্রোটোকল বা ডেকোরাম নিয়ম হচ্ছে যে তাকে কিন্তু ইনফিনিটলি নিয়ে যেতে হবে, ইটারনালি নিয়ে যেতে হবে। তাহলে আপনাকে কিন্তু গডের বিয়ন্ডে, বাইরেও যেতে হবে, অর্থাৎ গডের পেছনে কোনো কার্য কারণ সম্পর্ক আছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে এইখানে আমি বলবো যে আমার যে উপলব্ধি ডিসকভারি হয়েছিল যে ইনফিনিট কজালিটি, যে ইনফিনিট কজালিটি বলতে বোঝানো হচ্ছে যদি বিগ ব্যাং ঘটে থাকে, এই মহাবিশ্ব যদি বিগ ব্যাং থেকে এসে থাকে, তাহলে বিগ ব্যাং এর কারণ আছে, এবং সেখানে যদি কারণ থাকে দেখা যায় যে বিগ ব্যাং তো ঘটছে, এবং বিগ ব্যাং জিনিসটি কি একটি হচ্ছে একটি কলমের ধরুন একটি ডট যে পরিমাণ ছোট হয় তার চেয়ে কোটি কোটি গুণ ছোট একটি ধরুন পদার্থ, যেটাকে বলা হয় পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, অর্থাৎ অ্যাটম, একটি এনার্জি, যেখানে মাস এবং এনার্জি, ভর এবং শক্তি, এই মহাবিশ্বের সমস্ত টোটাল যত সৌরজগৎ দেখছেন, গ্রহ নক্ষত্র থেকে গাছপালা থেকে পাহাড় পর্বত, যা কিছু দেখছেন আপনি, সমস্ত কিছু গ্যালাক্সি কিন্তু সব কিছু ওখানে কিন্তু নিহিত ছিল কনসেন্ট্রেটেড ভাবে, একেবারে ওখানে সব পয়েন্টে সব লুকিয়ে ছিল, এবং সেটা একসময় এক্সপ্লোড করে, অর্থাৎ বিস্ফোরণ হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে ধরুন যত জীব এবং ধরুন পদার্থ আছে সব বিবর্তিত হতে হতে আজ এই বর্তমান রূপে কিন্তু এসেছে। এবং এইটার যদি কেউ মানে তাহলে কিন্তু তিনি হচ্ছেন ধরুন এভলিউশনে বিশ্বাসী, অর্থাৎ বিবর্তনবাদে। বিবর্তনবাদ কোনো ডারউইনেরই থিওরি নয় যে কোনো জিনিস আস্তে আস্তে ধীরে 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 বড় হচ্ছে, এটা অনন্ত কাল ধরে আছে। সাংখ্য ফিলোজফি দর্শনেও আপনি কিন্তু পাবেন, কপিল মুনির দর্শনে যে বিবর্তনবাদ সেখানে আছে, যে পুরুষ এবং প্রকৃতি একসাথে ছিল এবং সমস্ত কিছু সেখান থেকে ব্যক্ত হয়ে, অব্যক্ত থেকে ব্যক্ত হয়ে সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে বিবর্তিত হতে হতে এসেছে এবং হঠাৎ আসেনি। তাই যারা ইনফিনিট কজালিটিতে বিশ্বাসী, অর্থাৎ অনন্ত কার্যকারণ সম্পর্ক, তারা কিন্তু বিশ্বাস করেন না যে কোনো গড বা অতিপ্রাকৃত শক্তি কোনো মানুষকে বা প্রজাতিকে তারা কিন্তু তাদের নিখুঁত অবস্থায় কোনো সময় পাঠিয়েছিল, কারণ এই থিওরি অনুযায়ী সম্ভব নয় কোনো কিছু গোটা অবস্থায় আসা, তার বর্তমান রূপে আসা, কারণ প্রত্যেকটি জিনিসের শুরু থাকবে এবং শুরু থেকে কিন্তু তার একটা বিবর্তনের যাত্রা থাকবে, অর্থাৎ ডেভেলপমেন্ট, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, আস্তে 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 স্টেজেস অফ ডেভেলপমেন্টের মাধ্যমে গিয়ে কিন্তু এসে বর্তমান নিখুঁত অবস্থায় আসবে। ইনফিনিট কজালিটিতে আমরা দেখলাম কি, দেখছি যে কজ এন্ড এফেক্ট। কেউ বলতে পারে তাহলে তো কজ এন্ড এফেক্ট যদি থাকে, গডেরও পিছনে কজ, তার পিছনে এফেক্ট, তার পিছনে কজ, তার পিছনে এফেক্ট। আমার মতে বলবো যে আমার যতদূর অনুভব হয়েছে যে এটি সত্য, অর্থাৎ এটি সত্য বলবো কিভাবে, কারণ কোনো মতামত কিন্তু সত্য নয়, আমি বলছি সবই ভ্রম। আপাত আলোচনার স্বার্থে আমি বলবো এটা মোস্ট অ্যাকসেপ্টেবল, বেশি গ্রহণযোগ্য। এবং কেউ বলতে পারে না এটা ওয়ার্ড লাগছে, ইট সাউন্ডস ভেরি স্ট্রেঞ্জ, এটা শুনতে ওয়ার্ড লাগছে। এটা ওয়ার্ড লাগছে এই কারণেই, কারণ আমরা এটা শুনে অভ্যস্ত নয়, অর্থাৎ কন্ডিশন নয়। আমরা গডের ব্যাপারে বা রিলিজিয়নের ব্যাপারে বা অন্য থিওরির ব্যাপারে আমরা কিন্তু শুনে 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 অভ্যস্ত, আমাদের মাইন্ড সাইকোলজিক্যালি প্রোগ্রামড হয়ে আছে, কন্ডিশন হয়ে আছে, ওই জন্য আমরা দ্রুত মেনে নিচ্ছি। কিন্তু আমরাও যদি এটাকে প্রমোট করি, প্রচার করি, চালাই এবং সমস্ত কিছু দিক দিয়ে এটাকে বেশি করে চর্চিত হয়, তাহলে দেখবেন যে এটাই বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে। এটা হলো প্রথম, হলো ইনফিনিট কজালিটি একটি। দ্বিতীয় হচ্ছে হিউম্যানিজম, মানবতাবাদ। মানবতাবাদরা কি বলছেন, যে হিউম্যানিস্টরা, মানবতাবাদীরা, যে মানুষই একমাত্র সত্য এবং সুন্দর এবং সবচেয়ে বিবর্তিত প্রাণী, এবং মানুষের উদ্দেশ্য হলো যে একে অপরকে হেল্প করা, মানসিক এবং শারীরিক ভাবে বিকশিত করা নিজেকে, এবং ভালো থাকা এবং ভালো রাখা অপরকে, দয়া, সিম্প্যাথি, সহানুভূতি, ভালোবাসা, এগুলোর মাধ্যমে বাঁচতে হবে। এবং মানুষকে কোনো অতিপ্রাকৃত শক্তি কিন্তু নিয়ন্ত্রণ করছে না বা তার ভাগ্য বিচার করছে না। এটা হচ্ছে মানবতাবাদীদের মতে, তারা বিশ্বাস করেন যে মানুষই শ্রেষ্ঠ,
তো মানুষ নিয়েই ধরুন আমরা এই জগতে আছি ধরুন, এবং এই সমাজ হচ্ছে মানবীয় জগৎ, এই মহাবিশ্বও কিন্তু মানবীয় জগৎ। তাহলে এক ধরনের আমরা যদি দেখি, তাহলে মানবতাবাদীরাও কিন্তু ঠিকই বলছেন যে আমরা তো সবই নিজে করছি, অর্থাৎ আমাদের ফ্রি উইল আছে, আমাদের নিজস্ব চয়েস আছে, আমরা পছন্দ করলে এটা খেতে পারবো, আমরা যদি পছন্দ করি, ইচ্ছে করি, তাহলে সেখানে যেতে পারবো। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে, দেখাচ্ছে যে আমাদের ফ্রি চয়েস আছে। তাহলে মানবতাবাদীরাও কিন্তু অনেকটা সত্য এই প্রথাগত স্ট্যান্ডার্ড অনুযায়ী। থার্ড হচ্ছে ধরুন এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ অনুযায়ী বলছেন যে উই এক্সিস্ট উইদাউট পারপাস অর মিনিং, অর্থাৎ এই জীবনের, এই মহাবিশ্বের আর এই মানবীয় জীবনের কোনো উদ্দেশ্য বা অর্থ নেই, পারপাস বা মিনিং নেই। অর্থাৎ আমাদের জীবনের পারপাস কি, উদ্দেশ্য কি, শেষ উদ্দেশ্য কি, বলছে আমাদের কোনো উদ্দেশ্য নেই। বলছে জীবনের মানে কি, কোনটা রাইট, কোনটা রং, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা পাপ, কোনটা পূর্ণ, এগুলো কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্টরা, অস্তিত্ববাদীরা কিন্তু মানেন না। যেমন আধুনিক সবচেয়ে বড় জনপ্রিয় দার্শনিক যিনি অস্তিত্ববাদের, তিনি হচ্ছে জঁ পল সার্ত্রে। তিনিও বলছেন যে এই জীবনের কোনো উদ্দেশ্য বা অর্থ নেই। সেহেতু তাহলে কি করব আমরা কি তাহলে আত্মহত্যা করে নেবো না বাঁচবো? যদি জীবনের আমরা যদি আত্মহত্যা করি, তারও যদি কোনো উদ্দেশ্য না থাকে, অর্থ না থাকে, আমরা যদি বেঁচে থাকি, তারও যদি উদ্দেশ্য না থাকে বা অর্থ না থাকে, তাহলে আমরা কি করব? তখন উত্তরটা আসছে যে নিজের পছন্দ অনুযায়ী, নিজের রুচি অনুযায়ী, নিজের জ্ঞান অনুযায়ী, নিজের উপলব্ধি অনুযায়ী তোমরা নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করো, কিভাবে বাঁচবে।